হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এমআর ফিজিক্স চ্যানেলে রেগুলারলি ক্লাস দেখে আসছো আশা করছি, এবং এই এমআর স্যার তোমাদের সামনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে তোমাদের পুরো সেমিস্টারের ক্লাসগুলো সারিবদ্ধভাবে করিয়ে দেওয়ার। তারই ফলস্বরূপ আজকের একটা ক্লাস, সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এর যে থার্ড লেকচার, অর্থাৎ ড্রিফট ভেলোসিটি অ্যান্ড রিলেশন বিটুইন দ্য ড্রিফট ভেলোসিটি অ্যান্ড কারেন্ট, এই টপিক্সের উপরে আজকে আমাদের ভিডিও কিন্তু শুরু হবে। তাহলে আজকে আমরা ড্রিফট ভেলোসিটি বোঝাতে গিয়ে প্রথমত মেন পয়েন্ট যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই জায়গাটা আগে দেখব, তার আগে আমাদের কিছু জায়গা বাদ ছিল। ফ্রি ইলেকট্রনের আগে কিছু জায়গা একটু ছুটেছিল, সেটা হচ্ছে কি যে আইসোলেটেড কন্ডাক্টর ছিল, এরকম মনে হয়। যে কোনো পরিবাহীকে যদি আমরা আইসোলেটেড রাখি, ওখানে হালকা দু একটা পয়েন্ট আলোচনা করতে গিয়ে সময়টা হয়ে গেছিল। আইসোলেটেড কন্ডাক্টর মানে কোনো কন্ডাক্টরকে যদি আমরা বিভব না প্রয়োগ করি, মানে এই দুই সাইডে পোটেনশিয়াল বলতে অ্যাকচুয়ালি ব্যাটারি যদি ইউজড না করি, যদি এটা কানেক্টেড না থাকে, যদি এরকম ছিন্ন থাকে, তাহলে এই পরিবাহীটাকে বলা হয় আইসোলেটেড পরিবাহী। এবং এই পরিবাহীতে যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, এই ফ্রি ইলেকট্রনগুলো সবসময় র্যান্ডমলি ভাবে ছুটাছুটি করে। এটা আমি বলেছিলাম যে র্যান্ডমলি ছুটাছুটি মানে এরা দিক বিদিক ভাবে এলো পথাড়ি এইরকম ছুটাছুটি করে। তো এই দিক বিদিক এলো পথাড়ি ছুটাছুটিটাকে আমরা কখনো কারেন্ট বলতে পারি না। কারেন্ট তখনই বলবো যখন এই ইলেকট্রনগুলো যে কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে, হয় এইদিকে, না হয় এইদিকে, বা এইদিকে, বা এইদিকে, যে কোনো একটা দিকে যেতে হবে। যদি এই ফ্রি ইলেকট্রনগুলো যে কোনো একটা নির্দিষ্ট দিকে যায় তাহলে সেটা কারেন্ট। কিন্তু নর্মালি যে কোনো পরিবাহী যখন কোনো পোটেনশিয়াল ইউজড থাকে না, তখন এদের মধ্যে ইলেকট্রনগুলো র্যান্ডমলি চলাচল করে। এটা আমি লিখেছিলাম যে র্যান্ডমলি মোশন। পরীক্ষায় খুব কোয়েশ্চেন আসে, এবং আরেকটা কোয়েশ্চেন এখান থেকে আসে যে এই যে একটা ইলেকট্রন আর এই যে একটা ইলেকট্রন, যখন তারা র্যান্ডমলি ভাবে ছুটাছুটি করবে, যদি এই ক্লাসের মধ্যে 70-80 জন স্টুডেন্ট তারা যদি র্যান্ডমলি ভাবে ছুটাছুটি করে, তাহলে একে অপরে ধাক্কাধাক্কি লাগবে। তারা যদি সারিবদ্ধভাবে দৌড়ায় তাহলে কখনো ধাক্কা লাগবে না। তাহলে র্যান্ডমলি ছুটাছুটি করতে গিয়ে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের মধ্যে কলিশন হবে, সংঘর্ষ হবে। তো বলছে যে কোনো একটা ইলেকট্রন পর পর দুটো কলিশনের মধ্যে, মানে এটা একটা ইলেকট্রন এখানে একটা ধাক্কা করলো, আবার এখান থেকে গিয়ে এখানে একটা ধাক্কা করলো, তাহলে দুটো ধাক্কা হলো। এটা হচ্ছে ফার্স্ট ধাক্কা আর এটা হচ্ছে সেকেন্ড ধাক্কা। মানে এই দুটো কলিশনের মধ্যবর্তী দূরত্বটা সবসময় ইলেকট্রন স্ট্রেট লাইন হবে। পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে, ওরা বলবে যে পাথ অফ ফ্রি ইলেকট্রন বিটুইন টু কলিশন ড্যাশ দিয়ে দেবে। পাথ অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের যে পথটা বিটুইন টু কলিশন, মানে দুটো সংঘর্ষের মধ্যবর্তী ইলেকট্রনটা যে পথ অতিক্রম করবে সেটা স্ট্রেট লাইন হবে না জিগজ্যাগ হবে। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো স্ট্রেট লাইন। একটা কথা কিছুক্ষণ আগেই বললাম যে এদের মোশনটা হবে র্যান্ডমলি, এবং এরা পরপর যখন দুটো সংঘর্ষ করবে, এই সংঘর্ষের মধ্যবর্তী পথটা হবে সবসময় স্ট্রেট লাইন। এটা লেখানো ছিল না, আমি লিখাবো। তারপরে আরেকটা বলেছিলাম যে এই ইলেকট্রনগুলো যে ভেলোসিটি নিয়ে চলে সেটা হচ্ছে গ্যাস মলিকুলস ভেলোসিটি। এটা আমি বলেছিলাম যে গ্যাস কণাগুলো যে ভেলোসিটিতে চলাচল করে, আইসোলেটেড কন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনগুলো সেই ভেলোসিটি নিয়ে কিন্তু মুভ করে। আরেকটা জায়গা হচ্ছে কি যে এই যে ইলেকট্রনগুলো পরপর যে দুটো ধাক্কা খাবে, এখান থেকে এখানে একটা ধাক্কা খেলো, আবার এখানে চলে আসলো, এই যে ধাক্কা খেলো পরপর দুটো, এই ধাক্কার মধ্যে একটা মিনিমাম সময়ের প্রয়োজন হয়। সেই মিনিমাম সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। কি বলা হয়? রিল্যাক্সেশন টাইম। তাহলে এটাকে আমরা রিল্যাক্সেশন টাইম, এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। মানে বলছে যে একটা আইসোলেটেড পরিবাহী বা কন্ডাক্টর, তার মধ্যে যে র্যান্ডমলি মোশনের ক্ষেত্রে পরপর দুটি ইলেকট্রন যে ধাক্কা খাবে, বা একটি ফ্রি ইলেকট্রন পরপর দুটি ধাক্কা খাবে, এর মিডিলের যে সময়টা, যে সময় অন্তর ধাক্কাটা খাচ্ছে, সেই সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। এই জায়গাটাও পরীক্ষায় কোশ্চেন এসছে যে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়টাকে কি বলা হয়। অবশ্যই বলে দিবে আইসোলেটেড কন্ডাক্টর, তাহলে আমরা বলবো রিল্যাক্সেশন টাইম। আবার আমরা বলবো যে পরপর দুটি ইলেকট্রন
বা দুটি সংঘর্ষ বা একটা ইলেকট্রন পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথটা কেমন হবে, তাহলে স্ট্রেট লাইন। আইসোলেটেড কন্ডাক্টর যদি থাকে তাহলে ইলেকট্রনগুলো সবসময় যে ছুটাছুটি করে সেই রূপটা কেমন, র্যান্ডমলি, এবং তার ভেলোসিটি কত হবে 10⁵ মিটার পার সেকেন্ড ম্যাক্সিমাম ভেলোসিটি। তা থাকা সত্ত্বেও সে কারেন্ট নয়, কেন বলেছিলাম, কারণ দিক বিদিক ছুটাছুটি, সেই জন্য একটা নির্দিষ্ট দিকে হলে কারেন্ট হতো। তারপরে একটা জায়গা থেকে কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড দুটোতেই কোশ্চেন দেয়, সেটা হচ্ছে আমি বললাম যে তাদের র্যান্ডম মোশন, যেটা র্যান্ডম মোশন, এই মোশনটা যে যাচ্ছে তার ভেলোসিটি তো কিছু আছে, তাহলে এই ভেলোসিটিটা কত, ম্যাক্সিমাম ভেলোসিটি। এরা যে ছুটছে 10⁵ মিটার পার সেকেন্ড, এত বেগে ছুটছে, তার মানে ম্যাক্সিমাম বেগ এটা, 1 সেকেন্ডে 10⁵ মিটার যাবে। কিন্তু যখনই আমরা পোটেনশিয়াল ইউজড করে দিব, যখনই ব্যাটারি ইউজড করে দেব, তখন কিন্তু এর ভেলোসিটি কমে চলে আসবে কত, 10⁻³ মিটার পার সেকেন্ড, এতটাই লোয়েস্ট হয়ে যাবে। তো বলছে এই ভেলোসিটিটা তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি, তার মানে আমরা বলতে পারি যে ভি ম্যাক্স, এটা বলতে পারি। তো এই র্যান্ডমলি মোশনের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনের ম্যাক্সিমাম গতিশক্তি কত হবে, যদি তার ভেলোসিটি যদি এত হয় ভি ম্যাক্স, তাহলে ইলেকট্রনের তো একটা মাস আছে, সেই মাসটা যদি এম হয় তাহলে তার গতিশক্তি কত হবে, ½ ভি ম্যাক্স তার স্কোয়ার। এই গতিশক্তিটা কার সাথে সমান হবে, কিছুক্ষণ আগে বললাম গ্যাস মলিকুলস। আবার আমরা জানি গ্যাস মলিকুলসের গতিশক্তি হচ্ছে 3/2 kT। এটা আমরা করেছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে, যে একটি গ্যাস মলিকুলসের যে গতিশক্তি সেটা হচ্ছে 3/2 kT, যেখানে কে বলতে এটাকে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট, কেবি মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে 2 আর 2 কেটে গেল, তাহলে ভি ম্যাক্স তার স্কোয়ার, ভি ম্যাক্স তার স্কোয়ার সমান তাহলে কত আসবে, 3 kb ইন্টু টি, তাহলে 3 kb ইন্টু টি ডিভাইডেড বাই কত, এম। তাহলে ভি ম্যাক্স সমান তাহলে কত, ভি ম্যাক্স সমান হচ্ছে √3 kb ইন্টু টি ডিভাইডেড বাই তাহলে কত, এম। এখান থেকে নিটে পরীক্ষায় কোশ্চেন এসছে, বোর্ডেও কোশ্চেন এসছে, আমার সেটগুলোতে কোশ্চেন থাকবে এগুলো। ওরা বলবে যে যখন কোনো পরিবাহী আইসোলেটেড থাকছে, বিচ্ছিন্ন থাকছে, তখন তার যে ম্যাক্সিমাম ভেলোসিটি, আমরা জানি যখনই পোটেনশিয়াল ইউজড করে দেব ভেলোসিটিটা কমে যাবে, তার মানে আগের ভেলোসিটিটাই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে সেই ম্যাক্সিমাম ভেলোসিটির মান কত, তাহলে আমরা সূত্রে বসাবো 3 kb ইন্টু টি বাই কত, এম। যেখানে কেবিটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, মানটা কোশ্চেনে দিয়ে দেবে ওরা, যেখানে টিটা হচ্ছে টেম্পারেচার, আর যেখানে এমটা হচ্ছে কি তার মাস। তাহলে যে কয়েকটা পয়েন্ট খুব ভালো কোশ্চেন আসে, আমি 2-1টা লিখেছিলাম, বাকি যেটুকু লেখাতে বাকি ছিল সেটুকু লিখে নিন। চল লিখ, আইসোলেটেড বা বিচ্ছিন্ন, যেটা লিখতে পারিস, আইসোলেটেড পরিবাহীর ক্ষেত্রে, ফার্স্ট লিখবে লেখার সময়, আইসোলেটেড পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনটির পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী ডিস্ট্যান্সটি সরলরৈখিক হয়, মধ্যবর্তী ডিস্ট্যান্সটি সরলরৈখিক হয়। তারপরে স্টারে লিখে রাখবি ফ্রি ইলেকট্রনের পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়কে রিল্যাক্সেশন টাইম বলা হয়। রিল্যাক্সেশন টাইম বলা হয়। বাকি পয়েন্টগুলো লেখানো ছিল।
যে তার ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত 10⁻⁴ এত এবং র্যান্ডমলি মোশন লেখানো ছিল। তারপরে তোরা নিচের স্টেপে লিখবি ফ্রি ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি ভিম্যাক্স, ফ্রি ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি ভিম্যাক্স এবং মাস এম হলে ম্যাক্সিমাম গতিশক্তি বা সর্বোচ্চ গতিশক্তি ড্যাশ দিয়ে নিচে লিখ হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার সমান হচ্ছে 3/2 ইন্টু কেভিটি। এটা লিখ হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার সমান 3/2 কেভিটি। ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবি যেখানে কেভিটা কে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। সমান হচ্ছে √3 কেভিটি বাই এম। তাই এটুকু আমরা পেলাম। তারপরে কিছু জায়গায় পয়েন্টগুলো খুব মনে রাখবি, কিছু জায়গা আমরা একটু জানবো, তাহলে পরবর্তী ইকুয়েশন করতে আরো আমাদের হেল্পফুল হবে। আচ্ছা তোরা বল ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন কাকে বলে? মুক্ত ইলেকট্রনকে স্যার বল কাকে বলে? আমি বলেছিলাম যে এটা একটা ওয়্যার, এর মধ্যে ধাতু আছে না নেই? আছে, নাহলে কারেন্ট যাচ্ছে কি করে? তার মানে এখন কি এর মধ্যে কারেন্ট আছে? নেই, কারেন্ট নেই, কিন্তু মুক্ত ইলেকট্রন কি স্থির আছে? চলাচল করছে, এদিক ওদিক সব দিকে চলছে। কিন্তু এই যে দিক বিদিক গতিটা একমুখী গতিতে রূপান্তরিত হবে কখন? যখন আমি পোটেনশিয়াল ইউজ করব। পোটেনশিয়াল মানে বিভব প্রভেদ, মানে ব্যাটারি। এই যে লাগালাম, এর ভিতরে ব্যাটারি আছে না নেই? মেকারকে জিজ্ঞাসা করবি, ব্যাটারি আছে, একে চার্জ করতে হয়। তার মানে এই উচ্চ বিভব যখনই করে পিন রে হ্যাঁ, এই যে দেখ, যখনই লাগিয়ে দিলাম এবার পোটেনশিয়াল ইউজড হয়ে গেছে। তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে এবার কি হবে? একদিকে ইলেকট্রন ভাগবে, তখন এটা হলো কারেন্ট। কিন্তু এখান থেকে খুলে নিয়েছি, তার মানে এখানকার মুক্ত ইলেকট্রনগুলো স্থির নেই, এরা ছুটছে। কেমন ছুটছে? র্যান্ডমলি। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি বললাম স্যার ফ্রি ইলেকট্রনটাই তাহলে কি? কেমিস্ট্রিতে হাজারো বার পড়েছিস। একজন বল, সবাই মিলে বললে তো আমার কান তো একটাই। বল, তুই বল। র্যান্ডমলি ঘোরাফেরা করবে, তারাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। আচ্ছা এটা তো ঠিক আছে, কিন্তু মূল কারণটা কি? এরা ফ্রি কেন হলো? মুক্ত কাকে বলে? যাকে কেউ ধরে থাকে না, সেটা তো মুক্ত বলে। তো ওই রকম দিয়ে একটা কিছু বোঝা, যে ধরে নেই, মানে ওর যেদিকে মনে হলো তো আজকে দার্জিলিং চলে যাব, মনে হলো তো আজকে চলে গেলাম আর কোথাও। এবার তোরা যেমন মুক্ত নয়, তোরা বদ্ধ, কোয়ান্টামের বাইরে যেতে পারবি না। তো তোরা কিন্তু র্যান্ডমলি বা ফ্রি ইলেকট্রন নয়। তো এরকম একটা দিয়ে বোঝা, যেন ছাত্র সবাই বুঝতে পারে। বস দেখ, ফ্রি ইলেকট্রন বলতে এটাই বোঝায় সাধারণত কেমিস্ট্রির ভাষায়। ফিজিক্স আর কেমিস্ট্রি পরস্পর বিরোধী নয়, এরা নিজেই সব একটা আমরা ধরে নিলাম ধাতু, ধর সোডিয়াম বা ক্যালসিয়াম, এটা ধাতু। বা তুই জিঙ্ক নিতে পারিস বা অ্যালুমিনিয়াম, যাকেই নে না কেন, অ্যালুমিনিয়াম নিচ্ছি ধর। তো অ্যালুমিনিয়াম এর সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে রে? 3টা। 13 নম্বর মৌল 3টে থাকে। আমরা জানি এটা যদি নিউক্লিয়াস হয়, এগুলো যদি তার অরবাইট হয়, সর্ববহিস্থ কক্ষে উপস্থিত, এইদিকে খেয়াল করে বুঝবি, সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনগুলির সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুবই নগণ্য হয়। যত কক্ষপথ কাছে থাকবে অ্যাট্রাকটিভ ফোর্সটা সবচাইতে কি হবে? বেশি হবে। যত কক্ষপথ ধীরে ধীরে দূরে চলে যাবে, সেখানে অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে? কমে যাবে। তার মানে কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি এতটুকুই বলবো, যে কোনো ধাতু বা মৌল বা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এতটুকুই সংজ্ঞা কাফি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আবার আমাকে হুট করে প্রশ্ন করে দিল তারা ফ্রি কেন,
ফ্রি কারণ এটাই বলবো যে তাদের বাবা মা নিউক্লিয়াস ওদেরকে কম বেঁধে রেখেছে। তোর মন মতো ঘুরবি, রাত্রে বাড়ি আসলে হলো। ভাষাটা বুঝতে পারলি? দিনে যেখানে যাবি যা, সন্ধ্যাবেলা একটু বাড়ি ঢুকিস, তার মানে তুই ফ্রি আছিস। ওই রকমই অতি নগণ্য একটা বল, ওই রকম বাবা মা যে অতি নগণ্য বল প্রয়োগ করছে। আবার অনেক কারো বাবা মা দেখবি, কোথায় যাবি? কালিয়াচক টিউশন যাবো। কতক্ষণে আছে? 8:30। তুই 6টায় কেন বেরোচ্ছিস? কালিয়াচক যেতে সময় লাগবে কতক্ষণ? টোটোতে 30 মিনিট। 8:30 8টায় বেরোবি। আছে না এরকম অনেক কারণ। টিউশন ছুটি দিল হয়তো 10টা, ও বাড়ি গেছে 1টার সময়। কি করছিলি এতক্ষণ? তার মানে কি ওগুলো বদ্ধ বলা হয়, ওগুলো বদ্ধ। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই নিউক্লিয়াস বাবা মায়ের সাথে এই ইলেকট্রনের আকর্ষণ বলটা খুবই শিথিল, দুর্বল, অতি নগণ্য। তাই এই কক্ষপথে উপস্থিত ইলেকট্রনকে বলা হয় কি? ফ্রি ইলেকট্রন। তাহলে আমরা এতটুকুই সংজ্ঞা বলবো যে কোন ধাতুর সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এখন প্রশ্ন যদি বলে ওরা ফ্রি কেন, তাহলে এবার বলতে শুরু করব যে ওদের সাথে ওর বাবা মা বা নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অতি নগণ্য। এরা যে কোনো মুহূর্তে বন্ধন ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। আবার এদের আকর্ষণ বল অত্যন্ত নগণ্য বলেই এরা পরিবাহিতে র্যান্ডমলি ভাবে ছুটাছুটি করতে পারে। কারো বাবা মা যদি অত্যন্ত টাইট ফিটিং হয়, ওর ছেলে মেয়ের র্যান্ডমলি ছুটাছুটি করার ক্ষমতা নেই। আকাশে করা তারা আছে দেখতে পাবে না, মাটিতে করা পিঁপড়ে হাঁটছে সেটা দেখতে পাবে। এটাই তো স্বাভাবিক। যাদের বাবা মা বেশি অ্যাট্রাকটিভ ফোর্স রাখে নিউক্লিয়াসের মতো। তাহলে জেনে রাখবি ফ্রি ইলেকট্রন কারা? সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনকে বলা হয় ফ্রি ইলেকট্রন। তারা ফ্রি কেন? কারণ তাদের সাথে আকর্ষণ বলটা অত্যন্ত নগণ্য এবং তারা পরিবাহীর ভিতরে র্যান্ডমলি ছোটাছুটি করতে পারে, কিন্তু পরিবাহী ছিঁড়ে বাইরে যেতে পারে। বাইরে থেকে ফোর্স দিলে বাইরে যাবে, এমনিতে বাইরে যাবে না। এটা জিনিস জেনে রাখবি। দ্বিতীয় একটা জিনিস জানতে হবে, সেটা পরবর্তী টপিকসের জন্য, সেটা হচ্ছে ড্রিফট। ড্রিফট, ড্রিফটের বাংলা হলো বিচলন। কি বাংলাটা? বিচলন। এগুলো কোশ্চেন আসবে না, কিন্তু পরবর্তী টপিকসের জন্য কাজে লাগবে। ড্রিফটের বাংলা হচ্ছে বিচলন, এর আরেকটা বাংলা হচ্ছে অনুপ্রবাহ। অনুপ্রবাহ মানে কোনো একটা দিকে প্রবাহিত হবে, সেটাকে বলা হয় অনুপ্রবাহ। ড্রিফট এই জিনিসটা কি? এখন প্রশ্ন হচ্ছে যখন এই পরিবাহীটা আইসোলেটেড ছিল, খুব ধ্যানে বুঝ, এই পরিবাহীটা যখন আইসোলেটেড ছিল তখন এখানে উপস্থিত ইলেকট্রনগুলো র্যান্ডমলি ভাবে ছুটাছুটি করছিল, কোনো একটা নির্দিষ্ট দিকে নয়। তার মানে তাকে আমরা কারেন্ট বলতে পারছিলাম না। যখনই আমি এখানে তোদেরকে দেখালাম, যখনই এখানে আমি এটাকে লাগিয়ে দিয়েছিলাম, অর্থাৎ যখনই পোটেনশিয়াল ইউজ করেছিলাম, বা কোনো তারকে যখন আমি বোর্ডের প্লাগ টপে লাগিয়ে দিলাম, ওটাও তো একটা পোটেনশিয়াল। কারণ আমরা জানি প্রত্যেকের গ্রামে দেখবি একটা ট্রান্সফরমার আছে, চিনিস ওটাকে? যেটা হাতটা বলে। তো ওই ট্রান্সফরমারটা আবার দেখবি প্রত্যেকের বাড়িতেও একটা ট্রান্সফরমার আছে, ছোট হাতা। তো ব্যাপারটা হচ্ছে ছোটটার সাপেক্ষে গ্রামেরটা হচ্ছে স্টেপ আপ, মানে হাই ভোল্টেজ, আর তোর বাড়িটা হচ্ছে কি লো ভোল্টেজ। কারণ তোর বাড়িতে যতগুলো সিস্টেম আছে, বাল্ব থেকে শুরু করে টিভি, ফ্রিজ, এসি যতগুলো আছে, তারা ওই হাই ভোল্টেজ নিতে পারবে না। তার জন্য তোর বাড়ির যে ছোট সিস্টেম, যে ট্রান্সফরমার, সে কি করলো, গ্রামের কারেন্টটাকে যতটুকু প্রয়োজন ততটুকু নিল, বাকিটুকু রাস্তায় রেখে দিল। বুঝতে পারলি? আবার এবার দেখবি যে বোর্ডে যতটুকু কারেন্ট আসলো, গ্রাম থেকে ধর এখানে যতটুকু কারেন্ট এসছে, যতটুকু এসছে, এতটুকু কারেন্ট কিন্তু বাড়ির, ধর আমি মোবাইল চার্জ করছি, ল্যাপটপ চালাচ্ছি, সবাই কিন্তু এতটুকু কারেন্ট নিতে পারবে না। তার মানে আমার মোবাইলকে চার্জে লাগানোর সময় আমি একটা চার্জার মেশিন ব্যবহার করি এটা। তার মানে কি এই বোর্ডের এতটুকু কারেন্ট আমার মোবাইল সহ্য করতে পারবে না। মোবাইলের বোর্ড, আইসি, যাবতীয় জিনিস পুড়ে যাবে। যতটুকু কারেন্ট ওকে ক্ষুদ্র কারেন্ট দরকার, তার জন্য একটা চার্জার মেশিন দিয়ে এখানে, ওই মেশিন কি করে, এর ম্যাক্সিমাম কারেন্টের মধ্যে যতটুকু দরকার ততটুকুই নেই। তার মানে কি ধীরে ধীরে স্টেপ আপ থেকে স্টেপ ডাউনে রূপান্তরিত করে। তার মানে আমার মোবাইলের ক্ষেত্রে আমার মোবাইলে যেটুকু কারেন্ট ঢুকছে সেটুকু হলো নিম্ন বিভব, আর এটা হচ্ছে কি তাহলে উচ্চ বিভব। আবার এটার সাপেক্ষে গ্রামের ট্রান্সফরমারটা উচ্চ বিভব, আমার বাড়ির ট্রান্সফরমারটা কি হচ্ছে নিম্ন বিভব। ওটাকে বলা হয় পোটেনশিয়াল। যখন আমি কারেন্টের তারটাকে প্লাগ টপে যুক্ত করব না, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক তার আমাকে শক দেবে না। যখনই যুক্ত করে দিলাম তখনই শক দেবে। কারণ হচ্ছে একটাই, যে তখন র্যান্ডমলি মশানগুলো একমুখী মশানে রূপান্তরিত হবে, কারেন্ট হিসাবে গণ্য হয়ে যাবে। এখন এরা ছিল র্যান্ডমলি, যখনই এখানে পোটেনশিয়াল ইউজ করে দিলাম, পোটেনশিয়াল লাগিয়ে দিলাম,
তখন এই ইলেকট্রনগুলোকে আর র্যান্ডামলি ছুটতে পারবে? যেটা এক্সাম্পল দিয়েছিলাম, খুব দৌড়াদৌড়ি করছিস আর মাসি স্যার চলে এসছে, তখন সবটি ফিরিস্তা, লাইক এ যে ফিরিস্তা। তো ওই রকমই কি করবে, এই ইলেকট্রনগুলো কিন্তু আর দিক বিদিক ছুটবে না। এখন ধর মাসির স্যারকে দেখে তোরা ভয় পাস কিনা আমি জানি না, পাস হয়তো না, একটু একটু করে। এখন ধর যাকে দেখে ভয় পাস, ওই মাস্টার বেরোলো, বেরোনোর পর তোর সবটি বলছে, এই সবটি এদিকে আয়, একে একে লাইন ধরে আয়, আসবি না ঘরে গিয়ে ঘুমাবি? আসবি। এখন ধর এই যে পরিবাহিতে পটেনশিয়াল ইউজ করলাম, এটাকে আমরা জানি উচ্চ বিভব, জানিস তো? আর এটাকে কি বলা হয়? নিম্ন বিভব। উচ্চ বিভবে কে থাকে রে? পজিটিভ। আর এখানে কে থাকে? নেগেটিভ। তাহলে এই লাইনে কে যাবে? আর এই লাইনে পজিটিভ। কাকে ধরে নিয়ে আসতে পারবে? আর এর মধ্যে কে আছে? এরা ইলেকট্রন। ইলেকট্রন নেগেটিভ না পজিটিভ? তাহলে ইলেকট্রনগুলো আসবে কোন দিকে? তাহলে একটা মানে স্রোত তৈরি হবে ইলেকট্রনগুলো। তাহলে ইলেকট্রনটা আমরা জানি, ইলেকট্রনগুলো আসবে এই দিকে, আর কারেন্ট যায় কোন দিকে বলেছিলাম কোনোদিন? তার মানে যখনই কোনো আইসোলেটেড পরিবাহিতে, যখনই বিভব বা পটেনশিয়াল ইউজ করে দেব, তখন ওই আইসোলেটেড পরিবাহীর ফ্রি ইলেকট্রনগুলি র্যান্ডমলি ছুটাছুটি না করে উচ্চ বিভবের দিকে চলতে শুরু করবে। এই চলাটাকে বলা হয় বিচলন। কি বুঝলি ভাষা? যখনই পটেনশিয়াল ইউজ করলাম, তখন এখানে থাকা ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে চলতে শুরু করবে। করেছে না করেনি? চলতে শুরু করেছে। চলাটাকে বলা হয় বিচলন। বিচলন মানে আমি এখানে আছি স্থির, এটা হলো বিচলন। এটা হয়ে গেল বিচলন। তার মানে এরা র্যান্ডমলি ছিল, একমুখী দিকে যে বিচলন শুরু করলো, এটার নামই হচ্ছে কারেন্টের ভাষায় কি? বিচলন বা ড্রিফট। এবার বলছে ড্রিফট ভেলোসিটি জিনিসটা কি? তাহলে আমরা বলবো এই ইলেকট্রনগুলো যখনই আমরা বিভব প্রয়োগ করেছি, তখন যে বেগে উচ্চ বিভবের দিকে আসছে, সেই বেগটাকে বলা হয় কি? বিচলন বেগ বা তাড়না বেগ বা অনুপ্রবাহ বেগ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম বিচলন জিনিসটা কি। বিচলন জিনিসটা হচ্ছে যখনই আমরা পটেনশিয়াল ইউজ করলাম, তখন ফ্রি ইলেকট্রনগুলো ধনাত্মক বিভব বা উচ্চ বিভব বা পজিটিভ বিভবের দিকে যেতে শুরু করলো। এই যাওয়াটাকে বলা হয় কি? বিচলন বা তাড়ন বা অনুপ্রবাহ। এবং এরা যে বেগে আসছে, সেই বেগটাকে বলা হয় কি? বিচলন বেগ। মাথায় থাকবে। তারপরে স্টেপটা যান। তাহলে ড্রিফট হয়ে গেল, ড্রিফট ভেলোসিটি হয়ে গেল। এবার রোধ জিনিসটা কি? রেজিস্ট্যান্স। এইটুকু জানলে পরেরটুকু ছাল ছেড়ে দিবি। রেজিস্ট্যান্স ভারী লাগছে কি না আরো নর্মাল করতে হবে? ঠিক আছে না স্যার? এবার দেখ রেজিস্ট্যান্স জিনিসটা কি, তোরা তো পড়েছিস, বল রেজিস্ট্যান্স কি? বাধা, যে বাধা দিবে, মানে তোদের ধর কেউ বলছে যে যেতে হবে না, থাক দেখা যাবে, মাস্টার আসুক, কারেন্টকে যে বাধা দেবে। আচ্ছা বলতো রেজিস্ট্যান্সটা কোনো পরিবাহীর, আচ্ছা তোরাকে ধর কেউ ডাকছে, যেমন আমি কিছুক্ষণ আগে ডাকছিলাম, আয়নার একটু রে, না স্যার যাবো না স্যার, এটা স্যার ওটা স্যার, মানে তার মানে তোর ভিতরে একটা কিছু কাজ করছিল, সেটাই তো রেজিস্ট্যান্স। তো এটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সিস্টেম না সবার জন্য একই? সবার জন্য যদি একই হতো তাহলে ও উঠে কেন আসলো? আজব ম্যাটার না? ফিজিক্স শিখছে সেখানে, বাস্তবে প্রমাণ সহিত শিখবি। তার মানে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহীর একটা অভ্যন্তরীণ ধর্ম। তোকে কেউ ডাকছে, তোর মনটা করছে যাবো যাবো না, যাবো যাবো না, এটা তোর নিজস্ব ধর্ম। তাহলে ব্যক্তি ভেদে আলাদা, কারো ক্ষেত্রে বেশি হয় যাবো না, স্যার ডাকছে, স্যার ডাকলে তো কি হলো, আবার কেউ বলছে না স্যার ডাকছে যাই একটু, আছে না নেই? প্রত্যেক ব্যক্তি ভেদেটা সম্পূর্ণ আলাদা। তোর মধ্যে যে বাধার কাজ করছে, যাবো না যাবো যাবো না, ওই বাধাটার নামই হচ্ছে রোধ। তার মানে পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, এগুলো ভাইভাতে খুব ধরে, এখন তো সুযোগ উঠে গেছে, যদি কপালে কোনোদিন আমার সাথে লবে তাহলে হয়তো ধরবো। তো রেজিস্ট্যান্স কি? তাহলে বলবি রেজিস্ট্যান্স হচ্ছে কোনো পরিবাহীর একটা অভ্যন্তরীণ নিজস্ব ধর্ম। তবে পদার্থ বা পরিবাহী চেঞ্জ হলে রেজিস্ট্যান্সের মানও চেঞ্জ হবে, হয় বেশি হবে না হয় কম হবে। যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো কাজ করার জন্য বাধার পরিমাণগুলো আলাদা, তেমন প্রত্যেকটা পরিবাহী, সে অ্যালুমিনিয়াম, তামা, সোনা, আর কিছু প্রত্যেকটা পরিবাহীর ক্ষেত্রে সে রেজিস্ট্যান্সের মানটা কিন্তু আলাদা। তাহলে আমরাকে কেউ যদি প্রশ্ন করে রেজিস্ট্যান্স কি, তাহলে আমরা এটাই বলবো কারেন্টের পথে যে বাধা দান করে তার নামই হচ্ছে
রেজিস্ট্যান্স বা রোধ, তবে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে পরিবাহী বা পদার্থের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। কি বলবি? প্রত্যেকটা পরিবাহীর আছে, কোনো পরিবাহী এমন নেই যে রোধ নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যার মধ্যে বাধা সংকোচ কাজ করবে, কম হলেও আছে, বেশি হলেও আছে। তাহলে রোধ কাকে বলে সংজ্ঞা বলতে পারবি। তারপরে স্পেশালি যেটা বলবি যে রোধ হচ্ছে পরিবাহীর অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে তো নিজস্ব, করি তো, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বা ধর্ম। তারপরে আমরা বলতে পারি যে পরিবাহী পৃথক হলে বা এই রেজিস্ট্যান্সটা পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করবে। পরিবাহী চেঞ্জ মানে রেজিস্ট্যান্সটাও কি হবে? চেঞ্জ হবে। প্রত্যেক পরিবাহীর ক্ষেত্রে রেজিস্ট্যান্স সেম নয়, কিন্তু এইটুকু মাথায় রাখবি যে পৃথিবীতে কোনো পরিবাহী এখনো পর্যন্ত পাওয়া যায়নি যার রেজিস্ট্যান্স শূন্য। এখনো পর্যন্ত কোনো মানুষ পাওয়া যায়নি যার রেজিস্ট্যান্স শূন্য, বাধা কাজ করবে। হ্যাঁ, তো ব্যাপারটা দেখ। এবার বলছে রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, বাধা কিভাবে দেই, তোদের মধ্যে ওটা হচ্ছে কিনা দেখবি, খেয়াল করে বাধা কিভাবে কাজ করে দেখ। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এটা ধর নিউক্লিয়াস, এটা ধর একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ। এই পরিবাহীটাকে আমি বললাম, এই পরিবাহীর ডায়াগ্রাম হচ্ছে এটা। এখন দেখ, আমি বলেছিলাম যে লাস্ট অরবাইট, এই যে লাস্ট অরবাইট, এই লাস্ট অরবাইটে উপস্থিত ইলেকট্রনকে কি বলেছিলাম? ফ্রি ইলেকট্রন। ওরা চলাচল করে র্যান্ডমলি ভাবে, কিন্তু অপেক্ষাকৃত, তার মানে কি এই ইলেকট্রন বা আয়নগুলো অপেক্ষাকৃত হালকা। জেনে রাখবি যারা হালকা আয়ন তারা বেশি ছুটাছুটি করতে পারবে। মুকেশ আম্বানির ছেলেকে ছুটাছুটি করতে বলিস তো, এরকম 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 করে, দেখেছিস ওকে কোনোদিন তোরা? ওকে যদি বলিস যে জোরে হাঁটতে হবে, গল্প শেষ। আর একটা পাতলা একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তিকে লাগাবি তো, বুলেট ট্রেনের মতো ছুটবে। তার মানে সর্ববহিস্থ কক্ষে জেনে রাখবি যারাই পৃথিবীতে র্যান্ডমলি মোশন করতে পারছে তারা প্রত্যেকেই পাতলা, তারা প্রত্যেকে কি, এটা বাস্তবতা আছে না অবাস্তব? আর যারাই র্যান্ডমলি ছুটতে পারছে না তারা মোটু। এই যে আয়নগুলো তার ভিতরে অপেক্ষাকৃত যেগুলো আয়ন আছে তারা হচ্ছে ভারী আয়ন। তো বলছে এই যে একটা পরিবাহী, তার মধ্যে তাহলে অনেকগুলো পাতলাও আয়ন আছে, অনেকগুলো ভারীও আয়ন আছে। তো বলছে যখন পাতলা আয়নগুলো দিক বিদিক ভাবে র্যান্ডমলি ছোটাছুটি করছে, যখন আমরা জানি উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, উষ্ণতা বাড়লে, কারণ ক্লাস 10-এ একটু ঢুক, আমরা জানি পরিবাহীর রোধ আর প্রপোর্শনাল টু 1/, আর প্রপোর্শনাল টু কত রে, এ না 1/a, 1/a, আর আর প্রপোর্শনাল টু এল ছিল। পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ, আবার আমরা জানি যে কোনো ধাতুতে তাপ দিলে রোধ, দৈর্ঘ্যটা কি হবে? বাড়বে। তাহলে তাপ দিলে দৈর্ঘ্য বাড়বে, আর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। প্রশ্ন হচ্ছে যে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কোন পরিবাহী, এটাই যদি পরিবাহী হয়, এতে যেগুলো ফ্রি ইলেকট্রন আছে তাদের চলাচল আগে যেমন ছিল পরে আরো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যারা ভারী আয়ন তারা চলতে পারছে না। এখন ধর একটা ঘরে আগুন লাগলো, আর ওই ছেলেটাও আছে মোটুটা, আর ধর একটা পাতলা ছেলে আছে, আগে কে বেরোবে? আর ওই রকম নড়তে 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 পুড়ে যাবে, এরকম হতে পারে। তো বলছে যখন তাপমাত্রা বাড়ালি ফ্রি ইলেকট্রনগুলি মুভমেন্ট খুব দ্রুত হয়ে গেল, কিন্তু ভারী আয়নগুলো কখনো চলাচল করতে পারে না, এরা শুধু এক জায়গায় বসে কাঁপবে এরকম। কি বুঝলি? এটা হচ্ছে বাস্তব। যত ভারী আয়ন আছে পরিবাহীতে, যেমন ফ্রি ইলেকট্রন আছে তেমন ভারী আয়নও আছে। যারা ভারী আয়ন তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়তে থাকলে তারা মুভ করতে পারে না, তারা শুধু এক জায়গায় বসে, একটু টেম্পারেচার হলো এরকম করে কাঁপবে, আরেকটু হলো তো এরকম করে কাঁপবে, আরেকটু হলো তখন এরকম করে কাঁপতে শুরু করলো। তো এখন তুই মনে কর যে একটা ইলেকট্রন ধর এটা দিয়ে যাচ্ছিল, ভালো করে বুঝবি যে এটা দিয়ে আসছে ফ্রি ইলেকট্রনটা, এটা দিয়ে চলে আসছে আমার বডির, দেখ এই পাশ দিয়ে যাচ্ছে, আর তাপ বাড়তে গিয়ে আমি একটু এরকম করে কাঁপতে লাগলাম, তো হাতে লাগবে না লাগবে না? তো ফ্রি ইলেকট্রন বাধা পেলো না পেলো না? এই বাধাটার নামই হচ্ছে রোধ। এবার দেখ একটা ফ্রি ইলেকট্রন বাধা পেলো, এবার ধর এই সোজা একটা ফ্রি ইলেকট্রন আসছে, এই সোজা একটা, এই সোজা একটা, এই সোজা একটা, মানে এখান থেকে এইটুকুর মধ্যে ধর 100টা ফ্রি ইলেকট্রন আসছে ধর। এবার তাপমাত্রা খুব বেশি হয়ে গেছে, তখন আমি এইরকম এরকম করে কাঁপছি, সবটি বাধা পেলো না পেলো না? তার মানে যত ফ্রি ইলেকট্রন বাধা পাবে তত রোধের মান কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে রোধ কিভাবে উৎপত্তি হয় প্রশ্নগুলো করে দেয়, আগে খুবই আসতো ডেসক্রিপটিভে, তোকে বলতো রোধ কি, তাহলে আমরা বলবো পরিবাহীর প্রবাহের পথে যে বাধা দেয় তার নাম হচ্ছে রোধ। রোধ কি, তাহলে আমরা বলবো রোধ হচ্ছে পরিবাহীর অভ্যন্তরীণ একটা নিজস্ব বা অভ্যন্তরীণ বা বৈশিষ্ট্য, যেটা আমরা বলতে পারি। রোধ কিভাবে উৎপত্তি হয় ব্যাখ্যা করো, কোশ্চেন খুবই আসতো। তাহলে আমরা বলবো পরিবাহীতে যেমন ফ্রি ইলেকট্রন রয়েছে তেমনই অনেকগুলো ভারী ভারী
আয়ন রয়েছে, ইলেকট্রনও তো এক ধরনের আয়ন, অনেকগুলো আয়ন রয়েছে। টেম্পারেচার বৃদ্ধি পেলে ফ্রি ইলেকট্রনগুলোর গতি বৃদ্ধি পায়, কিন্তু ভারী আয়নগুলো এক জায়গায় স্থির থেকে দুই দিকে কম্পিত হয়। এর ফলে ফ্রি ইলেকট্রনের যাতায়াতে বাধাপ্রাপ্ত হয়, ফলে রোধের উৎপত্তি হয়। তবে প্রশ্ন করতে পারে যে রোধ কেন উৎপত্তি হলো? একটা পরিবাহী যে নিজস্ব ধর্ম, আমার মধ্যে যে নিজস্ব ধর্ম, যে বাধা সংকোচ হওয়া, তো কিভাবে তৈরি হলো? তাহলে বলবি যে তাপমাত্রা বাড়লে কেউ কেউ বলছে যাস না, এক জায়গায় বসে কাঁপ শুধু। বুঝতে পারলি? তাহলে এই দু তিনটে কথা একটু করে লিখে দে, পরবর্তী ইন্টারেস্টিং টপিকসে একবার ইন্টার্ট করে যাবো। চল, ফ্রি ইলেকট্রন আমি একটু লিখাবো, বাকিটুকু তোরা নিজে নোটস করবি, কিন্তু পারবি না সবই লিখে দিতে হবে। হ্যাঁ, ইন্না লিল্লাহ। বাকিটুকু পারলি, আর ওইটুকু পারবি না? আজব ব্যাপার, এটুকু বললাম বাকিটুকু পড়তে পেরে গেলি, আর আমি বললাম যে একটু লিখাচ্ছি বাকিটুকু করবি, মানে চল লিখ। ফ্রি ইলেকট্রন, প্রথম পয়েন্ট কর। কোন ধাতু বা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনকে, র্যাপিডলি লিখ, ফ্রি ইলেকট্রন বলা হয়। এবার একটু শুধু ওয়েট কর। ফ্রি ইলেকট্রন কেন বলা হয় এটা আমি লিখাচ্ছি না, কারণ ডেসক্রিপটিভ কোশ্চেন এখন আর, কিন্তু নিজে ভুলে যাবি। কোনোদিন ছোট ভাই বোনকে পড়াতে গেলে প্রশ্ন করবি তোকে, আর প্রশ্ন করলে অ্যান্সার না দিতে পারলে তোর গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। জেনে রাখবি ফ্রি কেন, বলবি যে এদের সাথে আকর্ষণ বল অতি নগণ্য, ফলে এরা মুক্তভাবে পরিবাহিতে ছুটে বেড়াতে পারে, তাই এদেরকে বলা হয় ফ্রি। এইটুকু বলতে পারবি না? নেক্সট, ড্রিফট বা বিচলনটা লিখ। ড্রিফট বা যেটাকে আমরা বাংলায় বিচলন, অবলিক দিয়ে অনুপ্রবাহ, অবলিক দিয়ে তাড়ন বা তাড়না, অনুপ্রবাহ অবলিক তাড়না, মানে এভাবে বলবে ফ্রি ইলেকট্রনের তাড়না বলতে কি বুঝি, এরকম বলবে। দিলিক এবার কোনো বিচ্ছিন্ন পরিবাহিতে পোটেনশিয়াল ব্যবহার, পোটেনশিয়াল মানে বিভব প্রভেদ, বিভব প্রভেদ ব্যবহার করা হলে পরিবাহিতে উপস্থিত ফ্রি ইলেকট্রনগুলি উচ্চ বিভবের দিকে যেতে শুরু করে। কমা দিয়ে ফ্রি ইলেকট্রনের এই চলাচলকে বিচলন বলা হয়। তার নিচে স্টার দিয়ে লিখে রাখ, ফ্রি ইলেকট্রনগুলি যে বেগে অগ্রসর হয় তাকে কি বলে? বিচলন বেগ। এটা যেহেতু ক্লাস 10 থেকে পড়ে আসছিস, লিখাবো না, লিখে দিতে হবে। যদি না পারিস তাহলে অবস্থা নাজেহাল করে দেব। রোধ কাকে বলে? বলবি পরিবাহীর প্রবাহের পথে
যে বাধা দান করে তাকে বলা হয় রোধ। তার নিচে স্টার দিয়ে কি লিখবি? রোধ হচ্ছে পরিবাহীর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বা ধর্ম। এটি কিভাবে উৎপত্তি হয়? লিখে নিলি, খুব চালাক রে তুই। আচ্ছা চল নেক্সট টপিক, ক্যালকুলেশন অফ ড্রিফট ভেলোসিটি। ক্যালকুলেশন অফ ড্রিফট ভেলোসিটি মানে বিচলন বেগের গণনা। বিচলন বেগের গণনা। টায়ার্ড হয়ে গেছিস কি খুব একটা? এরকম যদি শান্ত থাকিস তাহলে তো তোরা আইনস্টাইন তাড়াতাড়ি হয়ে যাবি, একেবারে খুব তাড়াতাড়ি। তো দেখ, ক্যালকুলেশন অফ ড্রিফট ভেলোসিটি। আচ্ছা তোরা তো বল একটা জিনিস, ড্রিফট ভেলোসিটি কখন পেলাম? আইসোলেটেড পরিবাহীতে না উইথ পোটেনশিয়ালে? উইথ পোটেনশিয়ালে। পোটেনশিয়াল না দিলে ড্রিফট ভেলোসিটি হয় না। তার মানে তোরা বুঝে গেছিস, একেবারে খেলা খতম হয়ে গেল। এই যে দেখ, এই তো হয়ে গেল। আজকে কত রোজা রে? 22 রোজা। ও রোজা করেনি, ওকে দেখতে জিজ্ঞাসা কর। মারিয়াম করে না, ওর জন্য মাপ আছে। আর আজকে 23 হবে কদর। প্রত্যেকে রাত জাগবি, ফিজিক্স ভালো পারবি। আল্লাহর কাছে কেঁদে কেটে নলেজ নিয়ে নিবি, যেমন করে হোক, যেন ফিজিক্সে 35-এ 37 উঠে, 35ই পায়। হ্যাঁ, তো আজকে রাত্রে দুটা দোয়া বেশি পড়বি। একটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, আর একটা হচ্ছে ক্বালা রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা পড়বি, দুটো দোয়া পড়বি, নলেজ গেইন হবে, আউট অফ নলেজ পাবি, সবার থেকে ভিন্ন। লাস্ট এর অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে নলেজ দাও, এমন নলেজ দাও যে নলেজ সবার চাইতে ভিন্ন থাকে, এবং আমার মুখের জড়তাকে দূর করো, যাতে পরিষ্কার ভাষায় কাউকে বুঝাতে পারি, যা চাওয়ার আছে সবকিছু পেয়ে যাবি। একটু আজকে রাত্রে নিয়ে নিবি, যেন 1 বছর সার্ভিস ভালো দেয়। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। দেখ এদিকে একটু রিল্যাক্সেশন স্যার। এটাতে পোটেনশিয়াল ইউজ করেছি, এটা একটা পরিবাহী। যখন পোটেনশিয়াল ইউজড ছিল না, এদিকে দেখ, তখন অ্যাভারেজ ভেলোসিটি কত ছিল? আগে লিখিয়েছি। অ্যাভারেজ ভেলোসিটি কত ছিল? 0। অ্যাভারেজ লিখাইনি? তার মানে যখন পোটেনশিয়াল ইউজড হয়নি তখন অ্যাভারেজ ভেলোসিটি মানে প্রাথমিক ভেলোসিটি সেটা কত? কারেন্টের ক্ষেত্রে তুই বলবি যে স্যার ওখানে লিখেছেন ম্যাক্সিমাম 10⁵, কিন্তু আমি কারেন্টের ক্ষেত্রে বিবেচনা করছি। কারেন্ট হয়নি, ভেলোসিটি থাকলেও কারেন্টটা ছিল না। কেন? অ্যাভারেজ ভেলোসিটি কি ছিল? 0 ছিল, তার জন্য কারেন্ট হয়নি। যখন আমি পোটেনশিয়াল ইউজ করলাম তখন একটা ভেলোসিটি পাবে না? পাবে না। একমুখী ভেলোসিটি, সেটা হচ্ছে অন্তিম ভেলোসিটি, সেটা পাবো। কত পাবো? সেটার নামই হচ্ছে ভিডি। ভিডি মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এবার প্রশ্ন হচ্ছে, যখন ইলেকট্রনগুলো হুড়মুড়িয়ে যখন আসবে উচ্চ বিভবের দিকে, তখন একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষ হবে না? হবে না। দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম, সেটাকে টাউ দিয়ে চিহ্নিত করা হয়। কি দিয়ে? জিনিসগুলো চিনতে পারলি? ইউটা হচ্ছে কি, যখন পোটেনশিয়াল ইউজ করিনি তখন কারেন্টের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি বা প্রাথমিক ভেলোসিটি ইকুয়ালস টু 0। যখন আমি পোটেনশিয়াল ইউজ করলাম তখন ফ্রি ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে একটা ভেলোসিটি পেলো, সেটা হচ্ছে অন্তিম ভেলোসিটি, তার মান কত? ভিডি, যেটার নামই হচ্ছে কি? ড্রিফট ভেলোসিটি। যখন হুড়মুড়িয়ে একটা দিকে আসছিল, একমুখী স্রোত হচ্ছিল, হেডমাস্টার চলে এসছে, ছেলেপিলে একদিকে ঘরে ঢুকছে, হুড়মুড়িয়ে ঢুকছে একটা নির্দিষ্ট দিকে, তখন পরস্পরের উপরে চাপাচাপি করে ধাক্কা খেয়ে ঢুকছে। এই ধাক্কার মধ্যবর্তী সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। তার নাম কি? না কাউ? টাউ। তাহলে এটা পেলাম টাউ। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে টি ইকুয়ালস টু টাউ এটা। এবার টোটাল পরিবাহীটার দৈর্ঘ্য কত নিলাম স্যার? এল।
তোদের ছায়ার বই দেখবি, যদি মাথায় ঢুকে যায় তাহলে আমি চিরকৃতজ্ঞ। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত? এল। এর প্রস্থচ্ছেদ কত? এ। টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল। এবার আমি যে পোটেনশিয়াল ইউজড করেছি তার বিভব প্রভেদ কত? ভি। এবং যখনই পরিবাহীতে বিভব প্রয়োগ করলাম এবং আমি সুষম ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম, সেটা হচ্ছে ই। জিনিসটিকে চিন এবার। ইটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, যার বাংলা কথা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। যেখানে এলটা হচ্ছে কন্ডাক্টরের লেন্থ, যেখানে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, আর যেখানে ইউটা হচ্ছে কি অ্যাভারেজ ভেলোসিটি যখন দিইনি পোটেনশিয়াল। যখন পোটেনশিয়াল দিয়ে দিয়েছি তখন একটা অন্তিম বেগ পেয়েছি, সেটা হচ্ছে ভিডি, যার নাম হচ্ছে ড্রিফট ভেলোসিটি। হুড়মুড়িয়ে যেতে গিয়ে পরস্পর ধাক্কা খেলো, তাদের মধ্যবর্তী ধাক্কার সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। এতটুকু কোনো অসুবিধা নেই। আমরা আচ্ছা, তোদের কি বলে জানো, ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার শুরু হয়নি, হয়তো চার্জ চলছে না? হয়ে গেছে, থ্যাংক ইউ। ইলেকট্রিক ফিল্ড কাকে বলে বল? জানি না স্যার, একটু শুনে রাখ, স্যার আলোচনা করবে। বলছে একটা আধানকে রাখলি এখানে, সে যতটুকু জায়গা জুড়ে আকর্ষণ বিকর্ষণ করবে সেটাকে বলা ইলেকট্রিক ফিল্ড। শেষ, খাতাম সংজ্ঞা। বুঝতে পারলি? একটা আধানকে রাখলি, সে যতটুকু জায়গা জুড়ে আকর্ষণ বিকর্ষণ করতে পারে সেটাকে বলা ইলেকট্রিক ফিল্ড। আমরা একটা জিনিস জানি যে তড়িৎ বিভব বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে স্যার করাবে যে পোটেনশিয়াল ভি আর তড়িৎ ক্ষেত্র ই আর দৈর্ঘ্য এল এর মধ্যে যে সম্পর্ক, এই পোটেনশিয়ালটা কোথায় ইউজ করেছি? পরিবাহীতে। সুষম তড়িৎ ক্ষেত্র কোথায় ইউজ করেছি? পরিবাহীতে। দৈর্ঘ্যটা কার? পরিবাহীরই। তাহলে ভি ই এল এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়ালস টু ই বাই এল। ভি ইকুয়ালস টু কত? ই বাই এল না, ভি ইকুয়ালস টু ই বাই এল না, ই ইকুয়ালস টু ভি বাই এল। এটা পাবি। ই ইকুয়ালস টু কত? কেন পাবি স্যার? ওখানে তো স্যার নয় পড়াবে, আমার তো এখানে কাজে লাগছে, একটু আলোচনা দিচ্ছি। দেখ, ভিটাকে বিভব প্রভেদ। বিভব প্রভেদ কাকে বলে? বিভব প্রভেদ মানে পার্থক্য স্যার। পার্থক্য, এটাই তো। কি করে এর মধ্যে পার্থক্য বুঝবি? এখন দেখ এদিকে, ধর ফারাক্কা কোনোদিন গেছিস? আশা করি প্রত্যেকে যাসনি, তাহলে ফিজিক্স বোঝানো টাফ। ফারাক্কা যাবি, এইভাবে রাস্তা আছে, এইদিকে জলটা হাই লেভেলে থাকে, এদিকে জলটা লো লেভেলে থাকে। বিভব পার্থক্য কি করে বুঝতে পারবি? একটা আন্ধা মানুষকে, একটা কানা মানুষকে যদি বিভব পার্থক্য বুঝাতে বলিস, তার যদি মেধা থাকে বুঝতে পারবে। ওকে কি করবি? স্রোতের মধ্যে ছেড়ে দিবি, এদিকের জল মানে এদিকে নামবে, ও স্রোতের অভিমুখে না বিপরীত দিকে সাঁতার কাটবে। ওকে যদি কষ্ট বেশি হয় তার মানে বিভব বেশি আছে, যদি কষ্ট লাগে না সাঁতার কেটে এমনি চলে আসে তার মানে বিভব সমান আছে। এবার ওকে বললাম যে তুমি এই দিকে সাঁতার কাটো, ওকে যদি সাঁতার কাটতে প্রচুর কষ্ট হয় তার মানে জানতে হবে বিভব পার্থক্য খুবই বেশি আছে। এটাই তো। তার মানে আমি বলতে পারি এখান থেকে একটা আধানকে এখানে নিয়ে যেতে যদি কষ্ট বেশি হয় তাহলে সেটাই হলো বিভব পার্থক্যের মান। যদি এখান থেকে এখানে নিয়ে যেতে কষ্ট না হয় তাহলে বিভব কি আছে? সমান। যদি একটু কষ্ট হয় তাহলে বিভব পার্থক্য একটু, যদি আরো বেশি কষ্ট হয় তাহলে বিভব পার্থক্য আরো বেশি। তাহলে এটাকে আমরা ভদ্র ভাষায় কি বলবো? ওরা বলছে যে একটা ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে বিভব প্রভেদ। দেখ এদিকে, ধর এইদিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, সুষম ইলেকট্রিক ফিল্ড। কে কাজ করছে? সুষম ইলেকট্রিক ফিল্ড। এখন যদি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যদি ওইদিকে হয়, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এক ধরনের বল। কেন তোকে বললাম যে এখানে একটা আধানকে রাখলি, যতটুকু অঞ্চল জুড়ে সে আকর্ষণ বিকর্ষণ করবে সেটাকে বলা ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই আকর্ষণ বিকর্ষণটা বল না অন্য কিছু? বল। তাহলে আমি বলতে পারি ইলেকট্রিক ফিল্ড এক ধরনের কি? বল। এখন প্রশ্ন হচ্ছে সেটা কাজ করছে কোন দিকে? এই দিক থেকে। এখন ধর এই দিক থেকে এদিকে ঝড় বয়ে যাচ্ছে, একটা কাগজের টুকরো ছেড়ে দিব, কোন দিকে যাবে? ওদিকে না এদিকে? ওইদিকে যাবে। তার মানে এখানে একটা পজিটিভ আধানকে এ পয়েন্টে রেখে দিলি, যাবে কোথায়? কোনো কার্য করতে হবে আধানকে? শুয়ে গেলেই তো চলে যাবে। তার মানে ধর এদিক থেকে জলের স্রোত এদিকে নামছে, জলের স্রোতে আমি শুয়ে গেলাম, আমাকে কষ্ট লাগবে? কিন্তু ওই দিক থেকে এদিকে আসবো, শুয়ে আসবি? তার মানে ব্যাপারটা হচ্ছে একটা আধান এতে রাখলি, এ নর্মালি চলে যাবে কোথায়? বিতে, এইদিকে চলে গেল। কিন্তু এটাকে বিভব প্রভেদ বলে না। বিভব প্রভেদ বলছে এখান থেকে এখানে আনতে কার্যটার নাম হচ্ছে কি? যদি এখান থেকে, এটা হলো কি নিম্ন বিভব, তাহলে
এটা হচ্ছে কি নিম্ন আর এটা হচ্ছে কি উচ্চ। তাহলে নিম্ন থেকে উচ্চে আনতে গেলে যদি হালকা কষ্ট হয় তাহলে বিভব প্রভেদ হালকা আছে, যদি বেশি হয় তাহলে কি আছে, বেশি আছে। তাহলে এখান থেকে একক ধনাত্মক আধান কত, বি থেকে এতে আনতে কৃত কার্যটাই হচ্ছে বিভব প্রভেদ। যত কাজ করতে হবে তত বিভব বেশি আছে। তাহলে আমরা জানি কৃত কার্য সমান কত বলতো, কৃত কার্য সমান বল ইন্টু সরণ। আচ্ছা বলটা কে আর সরণটা কতটুকু, এইটুকু এল, তাহলে এল। তাহলে কৃত কার্যটাই তো বিভব, তাহলে ভি সমান কত বলতো, কি লিখেছি আমি এখানে, ই সমান ভি বাই এল, ঠিক না ভুল? তাহলে ভেরি গুড, এবার এটুকু পেলি। আমার কাছে প্রশ্ন হলো, আমরা একটা সম্পর্ক জানি, এফ ইকুয়ালস টু কত বলতো, এম এ মা। তাহলে এফ ইকুয়ালস টু যদি এম এ হয় তাহলে এ ইকুয়ালস টু কত, এফ বাই এম। আবার আমরা জানি এফ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু ই, এটা পড়াবে স্যার ইলেকট্রিক ফিল্ডে করিয়েছে, তাহলে আমি আর বুঝাতে এক্সট্রা যাব না। তাহলে ডিভাইডেড বাই এম, ভি সমান পেলাম কত, ই বাই এম। এখানে ই বলতে কাকে নিয়েছি, এখানে কিউ বলতে আধানটা বলতে কাকে নিয়েছি, ইলেকট্রনীয় আধান। তাহলে কিউ এর জায়গায় লিখবো কাকে, ই ইন্টু, জিনিসগুলো চিনতে পারলি, ইটাকে আধান, ইলেকট্রনীয় আধান, ইটাকে ইলেকট্রিক ফিল্ড, এমটাকে মাস অফ ইলেকট্রন, এ সমান পেলাম এটা। এবার আমরা একটা জিনিস জানি, যদি কোথাও ইউ ভি আর টি যদি জানি, তার একটা রিলেশন জানি ক্লাস 11, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, প্লাস হবে না মাইনাস হবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, প্লাস না মাইনাস, প্লাস হবে কারণ ত্বরণ পাচ্ছি। তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, দেখ তো ইউ এর মান কত রে, 0, আর ভি এর মান কত রে, ভিডি, এর মান কত রে, এই যে ই ইন্টু ই বাই এম, তাহলে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই তাহলে কত, আর টি এর মান কত, টাউ, তাহলে ভিডি ইকুয়ালস টু কত, টাউ ই ক্যাপিটাল ই বাই, নিটে পরীক্ষায় কোশ্চেন এসছে ড্রিফট ভেলোসিটি থেকে, বের করতে পেরেছি না পারিনি? ছায়ার বই দেখবি কত বড় করা আছে আমি নিজে জানি না, দেখবি একবার উঠা চট করে।